চালু হয়ে গেল নাকি? আচ্ছা, যখন আমরা কোনো বিজনেস কার্ড তৈরি করব, সরাসরি প্রথমে চলে যাব, নতুন একটা ডকুমেন্ট নিব, সেখানে আমরা 3.5 বাই 2 ইঞ্চি এবং ব্লেড লাইন দিব 0.125 দিয়ে, কালার মোড হবে সিএমওয়াইকে, দেন আমরা ওকে প্রেস করে বা ইন্টার দিয়ে একটা দুইটা আর্টবোর্ড নিয়ে নিব। সো এটা হয়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে সরাসরি বিজনেস কার্ডের সমান 3.5 আর নিচে হচ্ছে 2 ইঞ্চি, ইঞ্চিতে আমরা কি করব, একটা শেপ নিব। সেই শেপটাকে আমরা পেজের মাঝখানে নিয়ে যাব, অ্যালাইনে যাব, অ্যালাইন টু আর্টবোর্ড বাটনে ক্লিক থাকা অবস্থায় দুই পাশ থেকে এভাবে সেন্টার করে দিব। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এর ফিল এবং স্ট্রোক নান করে দেই, দরকার নাই। আচ্ছা, বা অথবা না, ফিল স্ট্রোক নান করতে হবে না। আচ্ছা, জাস্ট ফিলটা থাকবে। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে আমার এই মূল অবজেক্ট থেকে এটাকে মাইনাস ভ্যালু করতে হবে কত, -0.125। এটা হচ্ছে আমার সেভ মার্জিন। এটার ফিল স্ট্রোক আমরা নান করে দিব। আর আগের যে শেপটা ছিল ওই শেপটা আমরা হয় ডিলিট করে দিব, না হয়তো এই যে এইভাবে টেনে বড় করে ব্লেড লাইন পর্যন্ত নিয়ে যাব, তাইলে আমাকে আর নতুন করে নিতে হচ্ছে না। আমি কি বুঝতে পারছি? শেষ, ব্লেড লাইন নেওয়ার কাজও শেষ, আমার নতুন সেভ মার্জিন নেওয়াও শেষ। এখন আমার কাজ হচ্ছে এটাকে গাইড বানানো, আর গাইড বানানোর শর্টকাট কি, Ctrl+5, দেন আমরা Ctrl+5 চাপবো, এটা গাইড হয়ে গেল। এখন আমাদের ওয়ার্কস্পেসটা কাজের জন্য তৈরি। সো দুই পাশেই তো আমার ব্যাকগ্রাউন্ড সহ লাগবে, তাই না? তো এই ব্যাকগ্রাউন্ড এবং গাইড দুইটাকে একসাথে আমি ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব। দেন আমরা পরবর্তী আর্টবোর্ডের উপর একটা ক্লিক করব, ওই আর্টবোর্ডটা সিলেক্ট হবে, Ctrl+F দিয়ে সেখানে গিয়ে ওটা পেস্ট করে দিব। আচ্ছা, ও গাইডটা যায় নাই, কারণ এর আগে গাইডটা লক করে রাখছিলাম। সো আমরা গাইডটাকে রাইট মাউস ক্লিক করে আনলক গাইড করে দিলাম। দেন Ctrl+C সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব, পরবর্তী আর্টবোর্ডে গিয়ে Ctrl+F দিয়ে পেস্ট করব, কিন্তু যায় নাই। কারণ আছে, কারণ আমি যখন কপি করছি তখন আমি ওই আর্টবোর্ডে সিলেক্টেড ছিলাম, যেটা আমার ক্লাসের শুরুতে বলেছিলাম। সো আমাকে খেয়াল করতে হবে আমি কোন আর্টবোর্ডে আছি। আর্টবোর্ড 2 এ আছি, 1 এ থাকা অবস্থায় আমি কপি করি, Ctrl+C, এবং এই আর্টবোর্ডে তখন আর্টবোর্ড 2 এ চলে গেলাম, Ctrl+F দিলাম, ওখানে পেস্ট হয়ে গেল। তাহলে আমার দুইটা ইন্টারফেস কিন্তু একদম রেডি। জাস্ট রাইট মাউস ক্লিক করে আমরা লক গাইড করে দিব, যাতে গাইডটা নড়াচড়া না করে, ঠিক আছে? আচ্ছা, একই সাথে আমরা এই ব্যাকগ্রাউন্ড দুটোকে ধরে গাইড লক করার জন্য কিভাবে লক করব, রাইট মাউস ক্লিক করে লক গাইড। কখনোই আমরা Ctrl+2 দিয়ে গাইড লক করব না, এতে একটা প্রবলেম পরবর্তীতে হয়, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখেন, কারণ পরবর্তীতে আপনি কোনো অন্যান্য অবজেক্ট যখন আনলক করার জন্য যে স্পেসিফিক একটা অবজেক্টকে আমি লক করছি, আবার ওইটাকে আনলক করবো, এটার কোনো শর্টকাট নাই, আছে? নাই। Ctrl+Alt+2 দিলে কি হয়, সব আনলক হয়ে যায়। সো তখন ওই গাইডটাও আনলক হয়ে যাবে, তাহলে সমস্যা হবে। সো যাতে, এই জন্য আমরা গাইড লক করবো কিভাবে, রাইট মাউস ক্লিক করে লক গাইড, ওকে। আর অবজেক্টকে লক করব Ctrl+2 দিয়ে, ঠিক আছে? সো আমরা Ctrl+2 দিয়ে অবজেক্টটাকে, ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটাকে আমরা কি করে দিলাম, লক করে দিলাম। আচ্ছা, এই লক করে দেওয়ার আগে আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডে যে অবজেক্টটা আছে এটাকে একটা কপি করে নেই, কি দিয়ে, Ctrl+C দিয়ে, কপি হয়ে গেল। দেন আমরা এটাকে লক করে দেই Ctrl+2 দিয়ে। এখন কেন কপি করলাম, আমার নতুন করে আরেকটা শেপ নেওয়ার চাইতে ওই শেপটাকে আমি কপি করে নিলাম, কারণ আমার বিজনেস কার্ডের যে লেআউটটা রয়েছে সেই লেআউটটা হচ্ছে এইটা, আমরা এই লেআউট দিয়ে আজকে কাজ করতে চাচ্ছি, তাই না? সো এটাকে একটু আমি এই পাশে নিয়ে গিয়ে পেস্ট করে দিই। আচ্ছা, এই কার্ডটা আমরা তৈরি করব আজকে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু খেয়াল করি, এটা তো আবার আনলক করি, এই শেপটাকে প্রথমে কপি করে নিলাম, দেন তারপরে এই দুইটাকে একসাথে Ctrl+2 দিয়ে লক করে দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, এখন আবার কাজ করতে সুবিধা হবে, ওটা কপি করে রাখছি, Ctrl+F দিলাম, তাহলে কি হলো, ওই যে কপিটা পেস্ট হয়ে গেল। সো সরাসরি আমরা এটাকে টেনে একদম এতটুকু একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে নিলাম, এবং এখান থেকে কালারটা আমি পিক করে নিয়ে নিচ্ছি, ওকে। সো একই সাথে আমি এই কার্ডটাকেও একটু লক করে রাখি, যেটা স্যাম্পল আমাদের, Ctrl+2 দিয়ে ওটাকেও লক করে দিলাম।
এখন আমার কাজ হচ্ছে এই মাঝখানে একটা ডিভাইডেড করা। সো আমরা এখান থেকে একটা লাইন টুল নিতে পারি। দেখেন সরাসরি লাইন টুল, যদি এটা কতখানি বাঁকা আছে এটা যদি আমি এখান থেকে মাপ দিয়েও নিতে চাই এভাবে নিতে পারবো। সো প্রয়োজন নাই, এমনিতে আমরা র্যান্ডমলি করি। এরকম একটা টান দিলাম, কি দিয়ে? লাইন টুল দিয়ে। ভালো করে খেয়াল করেন, এই লাইন টুলের যদি আমরা স্ট্রোক দেই, আমরা তো স্ট্রোক দিতে পারি, ফিলটা নান করে শুধু স্ট্রোকটা একটু মোটা করে দিব। এই যে এই পরিমাণে যতখানি আমি কাটবো সেই পরিমাণ। দেখেন স্ট্রোককে একটু মোটা করে দিলাম। ওটার কালার দিলাম হচ্ছে আমি হোয়াইট। কি কালার? হোয়াইট কালার। আচ্ছা, জাস্ট দেখার জন্য। সো এটা মনে একটু ওটার চেয়ে বেশি মোটা হয়েছে, তাই না? এটা হতেই পারে, এটা আপনার ভালো লাগার বিষয়। আপনি কতখানি ফাঁকা রাখতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। সো আমি এখানে 5 পয়েন্ট পরিমাণ দিলাম। এখন এটা তো স্ট্রোক আছে, এই স্ট্রোক দিয়ে যদি আমি এই শেপটাকে কাটতে চাই তাহলে কিন্তু এটা ঠিক হবে না, মানে কাটবে না, জাস্ট ওই বরাবর ভাগ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে সাদা যে অংশ এই অংশ থাকবে না, তাই ওটাকে আমার প্রথমে শেপ তৈরি করে নিতে হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব, এক্সপ্যান্ডে গিয়ে ওকে করব, তখন ওই স্ট্রোকটা কি হয়ে গেল? শেপ হয়ে গেল, চারদিকে আউটলাইনের মতো হয়ে গেছে। দেন আমরা এই দুটোকে একসাথে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে আমাদের পাথ ফাইন্ডারে আমরা জানি যেটা উপরে থাকে -1 দিলে সেটা তারা কি হবে? মাইনাস হয়ে যাবে। সো -1 দিলাম, ওই অংশটুকু কি হলো? কেটে গেল। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, এই শেপটাকে যদি বলি যে না এই শেপটাকে আমি সরাসরি কপি করে এটা দিয়ে কাটবো, তাও করতে পারি, অথবা বাইরে থেকে একটা কি নিতে পারি, এইভাবে একটা শেপ নিব এই পরিমাণ। ঠিক আছে, নিলাম। নেওয়ার পর এইটা এবং শুধু এইটা, এই দুইটা ধরবো। অবশ্যই এই সময় আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করছি, এটা একটু খেয়াল করবেন, কারণ আমরা যখন এটা কাটলাম তখন কিন্তু এটা গ্রুপ অবস্থায় এখনো আছে। এটা কিন্তু আমরা আনলক করি নাই, সরি আনগ্রুপ করি নাই। যদি আনগ্রুপ করা থাকতো তাহলে আমি এই মুভ টুল দিয়েই ধরতে পারতাম। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরছি, কারণ এখানে ক্লিক দিয়ে আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম এবং শিফট ধরে এটাতে ক্লিক দিলাম। গ্রুপ আনগ্রুপ করার প্রয়োজনও পড়তেছে, কাজ হবে। ঠিক আছে, আর যদি আপনাদের এই টুল দিয়ে ধরতে চান সেক্ষেত্রে আপনাকে আনগ্রুপ করে নিতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? ওকে, দেন আমরা এখান থেকে -1 দিয়ে এটা ক্লিক দিয়ে এটা ডিলিট করে দিলাম বা বাড়তি অংশ। তারপর এখান থেকে এই কালারটা পিক করে নিলাম। এরপরে আমাদের কন্টেন্টগুলো। সো আমরা যদি একটু শুরুতে যদি লোগোর উপরে যাই, লোগোটা এটা কীভাবে, খুব সিম্পল একটা লোগো কীভাবে তৈরি করা দেখেন। জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এরকম একটা শেপ নেন, শেপ নিয়ে তারপরে শেপটাকে এভাবে একটু শিফট ধরে 45 ডিগ্রি ঘুরিয়ে দেন। ঘোরানোর পরে এই অবজেক্টটাকে কি করবেন আপনারা, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথের ব্যবহারটা আমরা ভালোভাবে শিখে নেই। এখানে প্রিভিউ দেওয়া অবস্থায় আমি একটুখানি কি করব, এটা করে কই যাচ্ছে, এটা খুব কম পরিমাণ, এটা কাজ করতেছে কিনা। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ও আচ্ছা, কাজ করতেছে। আচ্ছা, ও আমার এটা মনে হয় অনেক ছোট হয়ে গেছে আসলে নেওয়া, এই জন্য এরকম করতেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেহেতু আমার এটা স্কোয়ার সাইজের শেপ, ঠিক আছে, অফসেট পাথ দিয়ে না করলেও চলবে। আমরা কি করতে পারি, Ctrl+C Ctrl+F দিয়ে ওইটা ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ, সমস্যা আছে কোনো? আচ্ছা, এখন Ctrl+Alt এবং Shift তিনটা একসাথে ধরে এটাকে চারদিক থেকে একটু ছোট করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমরা আবার Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে এটাকে চারদিক থেকে আবার একটু ছোট করে নিলাম। ওকে, ডান। আমাদের কই বাপ, আর একটা কই গেল, চলে গেছে ভাই। আচ্ছা, Ctrl+C দিয়ে Ctrl+F দিলাম। আবার কিবোর্ড কাজ করতেছে না, বুঝছেন, শুধু F চাপ রাখতেছে। Ctrl+C Ctrl+F। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিলাম। এখন তিনটাই আছে না? আচ্ছা, মাঝেরটার কালারটা একটু চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এইটার এই শেপের কালার যা আছে তাই থাকবে, আর বাইরের যেটা আছে ওটাকে শুধু স্ট্রোক রাখবো, ফিল দিলাম না।
ওকে, এখন সমান দূরত্বে আমাদের ভাগ হয়ে গেছে। এখন মাঝের যে শেপটা আছে ওইটাকে আমি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝখানে গিয়ে ক্লিক করব। কোনো একটা কর্নারে যদি ক্লিক দেই তাহলে শুধু ওই পয়েন্টারটা বের হবে রাউন্ড করা, আর যদি মাঝখানে ক্লিক দেই তাহলে সবগুলো বের হবে, তারপরে টেনে এরকম আমি রাউন্ড করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটাকে আরও একটু বড় করে নেই, আই থিঙ্ক এনাফ। দেন রাউন্ড টুলটা আবার একটু দেখি অ্যাডজাস্ট করা লাগে কিনা। ওকে, ঠিক আছে। তো যদি মনে হয় বেশি বড় হয়ে গেছে আর একটু ছোট করে নিতে পারি, সমস্যা না। এখন আমাদের কাজ হচ্ছে এই নিচের দুইটাকে একসাথে ধরার পরে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব, গিয়ে এইখান থেকে যে কোনো একটা পয়েন্টার ধরে জাস্ট একটু এরকম হালকা মুভ করব। ওকে, এখন এই অবজেক্টটাকে বাদ দিয়ে শুধু বাইরেরটা রাখবো, রেখে এটাকে হালকা আর একটু মুভ করে দেব। আচ্ছা, এটাকে আর একটু কমিয়ে দিব। ওকে, ঠিক আছে, লোগো হয়েছে। আচ্ছা, এটা জাস্ট একটা সিম্পল লোগো। আচ্ছা, গোলটা আর একটু কি ছোট হবে না? আচ্ছা, ওটা আমার করলেও চলবে, না করলেও চলবে, সমস্যা নেই। এটা তো আমরা করে দিলাম। সামনে এটা একদম মাপ নিয়ে করি নাই, পাশাপাশি রেখে করছি, তাও কাছাকাছি হয়েছে। আচ্ছা, সো এটাকে আমরা এই কাজটা করতে পারবো না আমরা? হ্যাঁ, আচ্ছা, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম দুইবার। এরপরে আমরা এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে মাইনাস ফন্ট দিয়ে দেবো। তাহলে ওই সাদা এই যে সাদা যেটা আছে, এই সাদা অংশটা দ্বারা কী হবে, কেটে যাবে। এই যে উপরের যেটা আছে এটা দ্বারা আমি নিচেরটাকে কাটতে চাচ্ছি, মানে মাইনাস করতে চাচ্ছি, তাই দুইটা সিলেক্ট করে মাইনাস ফন্ট দিলাম, তাহলে ওই অংশটা কেটে গেল। এখন যদি আপনি এটাকে ফাঁকা জায়গায় রাখেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে ওখানে কিছু নাই, আছে এরকম হবে। ওকে, এরপরে কোম্পানির নাম এবং ট্যাগলাইন। ট্যাগলাইন বা স্লোগান এটা থাকে। তারপর তিনটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম। এটা একটু স্পেসিং দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। যদি একটা অক্ষর থেকে আর একটা অক্ষরের মাঝখানে স্পেসিং দিতে চান তাহলে এটা এই যে আমাদের ক্যারেক্টার প্যানেলের ডান পাশে 2 নাম্বার বক্স যে আছে, যেটার নাম হচ্ছে ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা একটু বাড়াই দিবেন, দেখবেন মাঝখানে সুন্দর স্পেসিং হয়ে যাবে। এইভাবে লোগো ডেকোরেশন করলে সুন্দর লাগে দেখতে। আচ্ছা, ওকে, সো এটা আমাদের লোগো। আমার বিজনেস কার্ডের একটা আইটেম আমার হয়ে গেছে। দেন এরপরে নাম এবং টাইটেল। এটা স্পেসিং বেশি হচ্ছে কারণ এই যে আগেরটাতে ট্র্যাকিং দেওয়া ছিল, এটাকে 0 করে দিই। বাই ডিফল্ট থাকবে হচ্ছে 0। এখানে যে নাম আছে ওই নামে দিই, CAUDIA
KLVES। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এখানে যে রকম নামটা লিখেছে, একটা একটু থিন ফন্ট আর একটা একটু বোল্ড ফন্ট, একই ফন্টের দুইটা মোড দেওয়া আছে। সো আপনারা চাইলে এরকম ভ্যারিয়েশন করে দিতে পারেন যদি ভালো লাগে। এখান থেকে ডাবল টিটা তুলে দেয়। আচ্ছা, টাইপ চেঞ্জ কেস টাইটেল। আচ্ছা, ওই বড় হাতের ছোট হাতের উল্টা হয়ে গেছিল, তো আমি এটা এখান থেকে কেস থেকেও ঠিক করা যায়, আর না হলে আবার নতুন করে আপনি লিখতে পারেন। সো এটা যেমন সাপোজ আমি রিয়েল বোল্ড ফন্টটা দিলাম আর এখান থেকে রেগুলার ফন্টটা দিলাম, তাহলে দুইটার মধ্যে একটা কন্ট্রাস্টের মতো বোঝা যাবে। সো এখানে মোটামুটি ফন্টের সাইজ কত আছে, 13 বা 13.5 মতো, আপনি 13 ধরেন। নামের ফন্টটা দেওয়া আছে 13 সাইজ, আর টাইটেলের ফন্টটা আমরা লিখলাম আচ্ছা, টাইটেলটা কিন্তু অবশ্যই মানে কি বলে ডেজিগনেশন যেটা, আচ্ছা ডেজিগনেশনটা অবশ্যই আমাকে রেগুলার ফন্ট ব্যবহার করতে হবে, হ্যাঁ, তাছাড়া ভালো লাগবে না। আচ্ছা, এবং ওইটার কালার দেওয়া আছে। ওকে, দুইটা যেন একই অ্যালাইনমেন্টে থাকে, একই বরাবর থাকে। সো আমরা এই যে অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে একটা কাজ করতে পারি। আচ্ছা, এটা আগে ওই পাশে নিয়ে যাই আমি। এখানে আমাদের নাম এবং ডেজিগনেশন আইটেমটা পেয়ে গেছে। ওকে, ডান। লোগোটা থাকবে এই পাশে। ওকে, লোগোর কাজ শেষ। এখন আমাদের এই আইকনগুলো এবং এই তথ্যগুলো বসাতে হবে। সো আমরা এখানে দেখি +00012346789। আচ্ছা, এটা এর উপরে রেখে এইভাবে শিফট ধরে টেনে দেখবেন কত ফন্ট দেওয়া আছে এখানে, 6.3। আসলে আপনারা দেখবেন যে কিছু কিছু ফন্ট আছে, এক ফন্টের 7 পয়েন্টের ফন্ট যত বড়, আর এক ফন্টের 5 পয়েন্টের ফন্টই তত বড়, এরকম হয়। সো সেক্ষেত্রে আপনারা সাধারণত ফন্ট, একটা বিজনেস কার্ডের ফন্ট এরিয়াল ফন্ট যদি হয়, সেক্ষেত্রে আপনারা এই যে কন্ট্যাক্টের যে ইনফরমেশনটা রয়েছে, এটা মোটামুটি চেষ্টা করবেন সর্বনিম্ন 7 রাখার জন্য। এর চেয়ে ছোটো যদি আপনি রাখেন, তাহলে সেটা প্রিন্টে মানে ইয়ে হবে না, মানে একদম ছোট ছোট দেখা যাবে, ঠিক আছে। মিনিমাম 7 বা এর আশেপাশে রাখার চেষ্টা করবেন। এখন এই যদি কোনো বিজনেস কার্ডের ক্ষেত্রে দুইটা করে একই ধরনের মানে কন্টেন্ট দুইবার থাকে, তাহলে শুধুমাত্র সেটার ক্ষেত্রে আপনারা এইভাবে ইন্টার দিয়ে আর একটা লাইন লিখবেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি দুইটা ফোন নাম্বার ধরেন লিখলাম। এটাতে পয়েন্ট কয়টা আছে একটু ভালো করে খেয়াল করুন। কয়টা পয়েন্ট? একটা পয়েন্ট। এই যে পয়েন্ট, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্ট, নিচেটাতে কিন্তু পয়েন্ট নাই, ওটা জাস্ট একই পয়েন্টের আন্ডারে ইন্টার দিয়ে আমি নতুন প্যারাগ্রাফ দিয়ে সেখানে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে এটা ধরেন আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, ওইটাকেই অল্টার আর শিফট ধরে একটু নিচে নামালেন, তারপরে কন্ট্রোল ডি দিলেন, তাইলে আপনি লেখার কাজটা কি শেষ, এখন শুধু চেঞ্জ করা। ওকে, সো এখন তো ইনফরমেশনগুলো আমরা লিখি। আচ্ছা, আবার ইন্টার দিয়ে
হলো আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো ওকে কথা বলেন না হ্যাঁ ভালো লাগলেও এটা একটা রুলস আছে তো সেন্টার থাকতে হবে আচ্ছা আসলে বেশি বড় শর্ট করে দিন আপনারা আবার ক্লায়েন্টের কাজ করার সময় শর্ট করে দিন না সে নাম খুঁজে পাওয়া যাবে না থাক মার্কেটিং ম্যানেজারই থাকে আচ্ছা এখন এই নিচের কন্ট্রাক্টটা যাচ্ছে এই বডির মধ্যে ওকে এখন আমাদের যে আইকনগুলো আছে এইটা দেওয়া হয়েছে সাদা কালার আমি ক্লিক করে সাদা কালার নিয়ে নিলাম লোকেশন ফোন আচ্ছা কিউআর কোড কিউআর কোড বিষয়ে কিউআর কোডের জন্য অনেক ওয়েবসাইট রয়েছে ক্লায়েন্টের ইমেল অনুযায়ী আপনি কিউআর কোড বানিয়ে দেবেন সো কিউআর কোড বানানোর জন্য বানাতে হবে না জেনারেট করবেন হ্যাঁ জেনারেট কিউআর কোড বা ফ্রি কিউআর কোড জেনারেটর এরকম অনেক সাইট দেখেন হাজার 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 সাইট পাওয়া যাবে এই কিউআর কোড জেনারেট করার জন্য bokior.com ফ্রি কিউআর কোড জেনারেটর.com বা এরকম অনেকগুলো সাইট রয়েছে হ্যাঁ এর মধ্যে আপনি যদি কোনো লিঙ্ক কন্টেন্ট দিতে চান তাহলে এখানে লিঙ্কটা লিখে দিলে এখানে কিউআর কোড জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি যদি কোনো টেক্সট দিতে চান যা কিছু আপনি লেখা দেবেন ওই কিউআর কোড স্ক্যান করলে ওই লেখাগুলো হয় দ্যাটস কিচ্ছু না ঠিক আছে সো এখানে আমরা সাপোজ এই ওয়েবসাইট সাপোজ দিন ঠিক আছে বা ইমেল দিলে ইমেলের জন্য আপনি এখানে মেইলের সেকশন থাকার কথা ইমেল এই যে ইমেল অপশন আছে ইমেলে ক্লিক দিলে সেখানে ইমেলের জন্য আপনি কিউআর কোড বানিয়ে দিতে পারবেন বা আপনি টেক্সট দিলে যা ইচ্ছে তাই দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সো এই যে কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে হ্যাঁ
বুঝে নাই হ্যাঁ তুমি যা তাই আচ্ছা এখানে এই যে ডাউনলোড কিওয়ার্ড এখানে ক্লিক দিলা আচ্ছা বলতেছি কি ডাউনলোড উইথ গুগল আবার সাইন আপ করতে বলতেছে সো আমার সাইন আপ করার দরকার নেই আমি কি করব দেখেন এখান থেকে আমি সাইন আপ টাইন আপ না করে ওটা নিতে পারবো কীভাবে নিতে পারি দেখেন কন্ট্রোল শিফট আই প্রেস করলে ইন্সপেক্ট অপশন চলে আসবে আর যদি যারা এটা না করতে চান তারা সরাসরি ডাউনলোড করে নেবেন আচ্ছা হ্যাঁ গুড এটাও একটা ওয়ে অবশ্য আচ্ছা সো এইখান থেকে ইন্সপেক্টে গিয়ে কই যে হয়েছে এটা কি বলা হয় ইয়ে যে হয়েছে নাকি আচ্ছা মনে হয় স্ক্রিনশটে ভালো কাজ করবে কি দরকার একটু জুম ইন করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেন চলবে এরকম থাকলেই চলবে আর স্নিপিং টুল নিয়ে আমরা এখান থেকে এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়ে নিলেন ওই ভিডিও কে হয় আচ্ছা স্ক্রিনশট হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া মাত্র ওটাও অটোমেটিক কপি হয়ে যায় ওটা আর কপি করার প্রয়োজন পড়ে না জাস্ট কেটে দেন কেটে দিয়ে আপনার সফটওয়্যারে চলে যান যাওয়ার পর এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে কী করেন পেস্ট করে দেন পেস্ট করার পরে এটাকে একটু পাশে রাখেন রেখে আপনার সরাসরি আমরা জানি ইমেজ ট্রেসে ক্লিক দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়েগুলো খুব সহজে ট্রেস হয়ে যায় বাট এখানে একটু প্রবলেম হচ্ছে এই যে এই কর্নারগুলো দেখা যাচ্ছে সো সেক্ষেত্রে আমাদের এই অপশন আছে অপশনে গিয়ে যদি আমরা অ্যাডভান্স থেকে এগুলো একটু পাত বৃদ্ধি করে দেই এটা আবার স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে এরপর ইগনোর হাইড করে এক্সপ্যান্ড করলাম কি দরকার নেই যা সেল করতে আচ্ছা কিউআর কোডের জন্য অনেক সাইট রয়েছে আপনি সেখান থেকে নিতে পারেন আর এইটার কোনো নির্দিষ্ট কোনো সাইজ নাই হ্যাঁ যেই সাইজে প্রিন্ট করলে আপনার ফোনে আসার পরে একটু স্ক্যান করা যাবে চোখে দেখা যাবে এরকম সাইজ হলে বা অনেক ছোট সাইজও হয় আপনার ফোনের ক্যামেরার পাওয়ার যদি অনেক বেশি হয় তারপরে এটা নিবে সো মোটামুটি যেন দেখা যায় এরকম মোডে আপনারা এই কিউআর কোডটা একটু বড় সাইজে রাখার চেষ্টা করবেন আচ্ছা এখন আমার মূল বিষয় এটা নয় মূল বিষয় হচ্ছে টপিক আইকন তো আমরা আছেই এখানে নিয়ে আইকন বসাই দিতে পারি আচ্ছা আইকন আমাদের আছে আমরা ওখান থেকে নিয়ে আসি আদার্স এর মধ্যে আছে অর্কের মধ্যে
কার মধ্যে যেটা ছিল ওইটা কত নম্বরে? এই যে পাওয়া গেছে। এই যে আইকন আমাদের নেওয়া আছে, এই আইকনগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই আইকনগুলো তো আমরা ট্রেস করতে পারি, তাই না? আমাদের ট্রেস করার পদ্ধতি জানা আছে। আচ্ছা, জাস্ট আইকন ধরে ইমেজ ট্রেস করব, তারপরে এখান থেকে এই ইগনোর হোয়াইট করে এক্সপ্যান্ড, শেষ। একইভাবে ইমবেড বা ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, এক্সপ্যান্ড। আচ্ছা, ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, এক্সপ্যান্ড, ইমেজ ট্রেস, না, যখন এই যে এক্সপ্যান্ড করলাম তখন এটা ওই ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন সরাসরি ইউজ করা। পিএনজি সরাসরি ইউজ করলে তো পিএনজি হচ্ছে রাস্টার ফরম্যাট, ওটা বড় করলে জুম করলে একসময় ফেটে যাবে। ভেক্টর করে নিব, সমস্যা কি? ভেক্টর করতে তো আর খাটনি হচ্ছে না। আর যদি বলেন যে স্যার এমনি ব্যবহার করা যাবে না, বলে না, আপনি ইলাস্ট্রেটরে ইয়ে করবেন আর তারপরে কি ফোন, এটা লাগতেছে না। যদি আপনি চান ইউজারের আগে এটা বসাইতে পারেন। আমরা যদি একটু ডিজাইন চেঞ্জ করি, খেয়াল করেন, এখান থেকে আমি আরো একটা লাইন নিলাম। ঠিক আছে, এটাকে ওই মোডে একটু বাঁকা করে দিলাম, এটার কালার দিয়ে দিলাম, এটাকে কাট করে এই এই অবজেক্ট কয়টা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। কন্ট্রোল বিতে হচ্ছে পিছনে পেস্ট, তারপরে আমার নামের লেখাকে ভালো শেষটাই কোনটা, এটা আরে না হয়, আইকন তো বড়ই হবে, এটা ইউজারের আইকন বড় করে দিবেন। হ্যাঁ, নাম কালো করা যাবে না। আচ্ছা, ইয়ে করেন তাহলে শেডই কালো দেন, শেড কালো দেন, এটা ইয়ে দেন। না ঠিক আছে, কালোর মধ্যে হলুদ কালার খুব ফুটে ভালো, কিন্তু এটা এখানে দেওয়া যাবে না। কারণ হচ্ছে এটা আপনার একটা, ধরেন একের থেকে দুইটার বেশি কালার ব্যবহার করা ঠিক না, দেখতে খারাপ লাগবে। আচ্ছা, আমরা এইটা ডেজিগনেশন এবং এইটার ফন্ট এক সমান দিই। ঠিক আছে, আর বিজনেস কার্ড প্রিন্টের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, প্রথমে ওইটাকে একটা মানে ডেমো একটা প্রিন্ট দিই। ঠিক আছে, তারপরে সেটাকে যে লেখাগুলো বোঝা যাবে কিনা সেটা। আচ্ছা, এখন আমি আসি একটু অ্যালাইনমেন্ট বিষয়। যখন এই অবজেক্টগুলো আমরা যেটাই প্লেস করি না কেন, যেমন এই শেপের মধ্যে যদি প্লেস করি, তাহলে এই দুইটা শেপকে আমার ধরে কি করতে হবে, এটাকে আর একটা ক্লিক দিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এইভাবে সেন্টার করে দিতে হবে। অলরেডি দিছি, এই জন্য নড়তেছে না, একটু লেফটে দিই। আচ্ছা, সেন্টার করে দিই। আচ্ছা, আইকন, আইকনের পজিশনগুলো আমি কন্ট্রোল আর চেপে একটা রুলার নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানে
এই আইকনের সাথে এইভাবে বরাবর ধরে নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট এই আইকনটাকে এই লাইন বরাবর করে দেবো, যাতে প্রত্যেকটা আইকন আমার এক লাইনে থাকে, দেখতে ভালো লাগবে। এই গাইডের সাথে আমরা এটা একই দূরত্বে দিয়ে দিই। ওকে, বাট আইকনগুলো এক একটা এক এক পোর্শনের আছে, তাই যে কোনো একটা আইকনকে ধরে আমরা এখান থেকে বা মাঝখানের রাউন্ড আইকনটাকে শুধু ধরে অ্যালাইনমেন্ট থেকে এরকম সেন্টার করে দিতে পারি। এখন আইকনের সাথে এই লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করবেন কিভাবে? লেখাটা ধরলেন, আইকনটা ধরলেন এবং লেখার উপরে আর একটা ক্লিক দেন, দেন অ্যালাইন সেন্টার। একইভাবে ওয়েবসাইট, এইটা আবার লেখাতে একটা ক্লিক দেন, সেন্টার, লেখাতে আর একটা ক্লিক, সেন্টার। এখন যদি আপনার কাছে দেখে মনে হয় যে না এটা একটু বেশি নিচে উঠে গেছে, তাহলে সবগুলোকেই একবারে ধরেন, ধরে এক ধাপ বা দুই ধাপ একটু উপরে উঠে দেন, তাইলে সবগুলো একসাথে। কোন সাইডে? না, কোনোটাই বেশি উপরে উঠবে না, কারণ অ্যালাইনমেন্ট। আচ্ছা, তাইলে এক ধাপ, সবগুলো এক ধাপ নামায় দেন, থাক, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবেন? এই লেখা সহ এইটা দুইটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন। গ্রুপ করে দিলাম, হ্যাঁ, গ্রুপ করে দিয়ে এই অবজেক্টটাকে, এই যে লাইন আছে এটার মাঝামাঝি সেট করেন এইভাবে। ওকে, অর্থাৎ এটা ধরেন একটু নিচ দিকে নামায় আছে, পুরো গ্রুপটা আপনি সম্পূর্ণ গ্রুপ সহ এটাকে সিলেক্ট করবেন, মানে তার নিচে যে শেপের মধ্যে অ্যালাইনমেন্ট করবেন ওইটাতে জাস্ট আরও একটা ক্লিক করবেন যার পজিশন লক করে দেওয়ার জন্য, দেন আপ ডাউনের এই অ্যালাইনমেন্ট দ্বারা এটা অ্যালাইন করেন, এটাকে আর নড়াবেন না। আচ্ছা, সাপোজ এতটুকু ফাঁকে আপনি এই ইনফরমেশনগুলো রাখবেন, তিনটাকে একসাথে সিলেক্ট করে ধরে আর একবার একটু ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে এটা একদম মাঝামাঝি অবস্থানে চলে আসবে। আচ্ছা, এখন খেয়াল করি, ঠিক আছে, এই পার্টটাকে চাইলে আমরা আর একটু উপরে উঠে দিতে পারি। এই যে লোগো এবং আপনার যে কি বলে এই ইয়েটা আছে, কিউআর কোডটা আছে, এটা যেন একটা আরেকটার মাঝামাঝি হয়, এইদিকেও একটু আমরা খেয়াল রাখি। সো এই দুইটাকে একসাথে আমরা এইভাবে ধরলাম, ধরে লোগোর পজিশনটাকে লক করে দিয়ে অ্যালাইনমেন্ট করে দিলাম, তাহলে এটাও সুন্দর সেন্টারে হয়ে গেল। আচ্ছা, এখন আরও একটা বিষয়, এই যে এইখানে একটা হোয়াইট স্পেস তৈরি হয়েছে, তাই না? এই হোয়াইট স্পেসের মাঝখানে যদি আমরা এটাকে রাখতে চাই, আমাদের মূল এরিয়া কতটুকু, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরেন আমার হোয়াইট এরিয়া। সো তখন এই দুটাকে গ্রুপ করে এটার সাথে একটা অ্যালাইনমেন্ট করে দিই। সো এটাতে আর একটা ক্লিক দিয়ে পজিশন লক করে সেন্টার করে দিলাম, তাইলে হোয়াইট স্পেসের মাঝামাঝি অংশে উপর থেকেও যতখানি, নিচ থেকেও ততখানি এরিয়ার মধ্যে থাকে। এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এবং আরও একটা বিষয় একটু আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের এই কন্টেন্টটা ধরেন এটা আমাদের মার্জিন, একদম মার্জিনের সাথে লাগাই দিতে পারি, অথবা এইটা মার্জিন থেকে যতখানি দূরে রাখবো, আমরা এই পাশেরও সর্বশেষ যে কন্টেন্টটা আছে সেটাও ঠিক ততখানি দূরে রাখবো। সো সেক্ষেত্রে আমরা এই গাইডটা না ব্যবহার করে আনলক গাইড, এই গাইডটাকে ডিলিট করে দিই, দিয়ে এই অবজেক্ট এবং এটা কিন্তু একটা গ্রুপ করে দিই, দেন এটাকে একবারে এই মার্জিনের সাথে লাগাই দিই, এই অবজেক্টগুলোকেও একদম মার্জিনের সাথে এরকম লাগাই দিই। এতদূর পর্যন্ত আমরা দিতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমি এই কন্টেন্টগুলোকে মার্জিনের বাইরে কেন রাখলাম না, কারণ এইটা হচ্ছে আমার সেফ এরিয়া, ব্লেড লাইন যতই হোক এইটুকের মধ্যে আর কখনো আসবে না, যদি আসেও যাতে সেফ এরিয়ার মধ্যে থেকেও কেটে যায়, কিন্তু আমার মূল অবজেক্টটা যেন
না সো আচ্ছা, আমরা যদি কার্ডটাকে আরও একটু মডিফাই করতে চাই, যেমন এই যে কিউআর কোডটা আছে, এটাকে এইখানেও বসিয়ে দেওয়া যায়। এরকম একটা বক্স নিয়ে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এরকম একটা বক্স দিয়ে এটাকে একটু রাউন্ডে শেপ করে দিয়ে হোয়াইট কালার দিতে পারি, এবং এটার আরও একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরও একটা পিছনে এরকম একটু বড় করে নিয়ে এটা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি, এবং কিউআর কোডটাকে কাট করে নিয়ে এসে সরি কিউআর গ্রুপ করা থাকে, আমি আইসোলেশনে চলে গেলাম। আচ্ছা, এটাকে ওকে এখানে বসাই দিলাম। আচ্ছা, আরও একটু ভালো লাগার কারণে আমরা আরও একটা কাজ করতে পারি। এই যে 4টে পয়েন্ট আছে না, এই 4টে পয়েন্টকে আমরা আমাদের যে বেজ আর একটা কালার আছে এই কালারটা দিয়ে দিতে পারি, তাহলে লুকটা আরও একটু সুন্দর হয়। সো এক্ষেত্রে আমাদের লোগোটা যদি বেশি ছোট মনে হয় তাহলে লোগোটাকে ধরে আর একটুখানি বড় করে দিতে পারি, সেক্ষেত্রে লোগোটা দেখতে একটু ভালো লাগবে। এই দুটো অবজেক্টকে আবারও একটু এইভাবে আমরা ডানেভাবে অ্যালাইনমেন্ট করে দিব, এবং এই সময় খেয়াল রাখবো এই কয়েকটা অবজেক্ট এবং এইটা, এখন যেহেতু আমার এই কন্টেন্টটা পেজের মধ্যে হোয়াইট স্পেসকে মেনটেন না করে যে কোনো এরিয়ার মধ্যে চলে গেছে, তাই আমরা চিন্তা করব যে আমার কার্ডের উপরে এবং নিচ থেকে সমান পজিশনে এটা আছে, তাহলে বোধ হয় এটাকে দেখতে একটু ভালো লাগে। তখন আমরা সরাসরি অ্যালাইন টু আর্টবোর্ড থাকা অবস্থায় এখানে একটা ক্লিক দিব। দেখেন সাপোজ এটা একটু উপর দিকে আছে, অ্যালাইন টু আর্টবোর্ড থাকা অবস্থায় এখানে একটু ক্লিক দিলাম। দেন এটা আমরা চাইলে একদম সাথে এই লোগো পর্যন্ত মার্জিন পর্যন্ত বসাতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কী যেন বলছিলাম, ও ডান। এখন আমাদের কার্ডের কিন্তু এই পাশের কাজটা কিন্তু শেষ, তাই না? কার্ডের কাজটা শেষ। এর মধ্যে নিচের আরও একটা পার্ট আছে, নিচের পার্টে বেশি কিছু থাকে না, ওই একই জিনিস প্রায়, খালি উপরে খালি একটা লোগো বসবে আর এই জিনিসটা ওইদিকে খালি ঘুরাই দিবে, এই একই জিনিস। এই দুইটা শেপকে আপনার কপি করলেন, কপি করে এই আর্টবোর্ডে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেন, এবং এটাকে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেন, তাহলে এটা ওইদিকে ঘুরে গেল। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, ডানে বামে রিফ্লেক্ট করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, রিফ্লেক্ট করে দেওয়ার পর এর মাঝখানে অ্যাড্রেস বা ওয়েবসাইট কিছু একটা লেখা হয়েছে, আর এই লোগোটাকে কপি করে নিয়ে যান, ডাবল ক্লিক করে আইসোলেট মোডে গেলাম, তারপরে আবার ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলাম, এখানে গিয়ে কন্ট্রোল 0 এখানে গিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে এই পাশের লোগোটাকে একটুখানি বড় করে দেব, ঠিক আছে? একটু বড় করে দেবো, যেহেতু এই পেজে আর কিছু নাই, ঠিক আছে? এটাকে একটু বড় করে দেব, এবং হোয়াইট স্পেস উপরে এবং নিচে যেন সমান থাকে এটা একটু আমরা খেয়াল করব। আর এই অ্যালাইনমেন্ট করার জন্য আমরা একদম বিজনেস কার্ডের এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে দুইটা শেপকে একসাথে ধরে এটাতে ক্লিক দিব, ক্লিক দিয়ে মাঝামাঝি সেন্টার করে দিতে হবে, ওকেটা। আর এখানে বাদ বাকি যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এখানে বসিয়ে দেব। এখন ফাইনালি আমরা যখন এই কার্ডটাকে একটা মোকআপের মাধ্যমে উপস্থাপন করব, এর পূর্বে আমাকে কার্ডটা চারিদিক থেকে ব্লেড লাইন বরাবর কেটে নিতে হবে। আচ্ছা, বা ফাইনাল আউটপুট আমার কতটুকু হবে, এই যে খেয়াল করেন এইখানে যে আমার মেন কার্ড আছে এইখান থেকে এই পর্যন্ত আমি জাস্ট আমার মূল কার্ডের অংশটুকু এইভাবে মার্ক করে সিলেক্ট করতে পারি, বা 3.5/2 সাইজের একটা শেপ নিতে পারি। নেওয়ার পর সবগুলোকে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে দেন মেক ক্লিপিং মাস্ক, দেন দেখেন এইটা হচ্ছে আমাদের মূল কার্ড। আর যে কার্ডটার স্যাম্পল দেখে আমরা করেছিলাম ওইটা যদি এখন আনেন একদম একই সময়। সো হ্যাঁ, আচ্ছা, গাইড, নো গাইড, হ্যাঁ ঠিক আছে,
এই যে ও ডিলিট করা বুঝছি। আচ্ছা তাইলে দুইবার দেখা হইলো আর কি। ইন্টারসেক্ট থেকে একদম এই পর্যন্ত বিজনেস কার্ডের সমান সাইজ করে নিলাম, নেওয়ার পর এইভাবে দুইটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এটা আমার কাটা হয়ে গেল। কিন্তু আপনারা এই অবজেক্টগুলো যখন মোকআপে বসাবেন, মোকআপটা হচ্ছে বিজনেস কার্ডগুলো টেবিলের উপরে রাখলে কেমন দেখা যাবে বা এরকম বিভিন্ন পিসের বিজনেস কার্ডের জন্য মোকআপ আপনারা অনলাইনে পাবেন। ফ্রি ডাউনলোড অমুক মোকআপ, বিজনেস কার্ডের মোকআপ, লেয়ারের মোকআপ, রশিয়ারের মোকআপ, বস্তার মোকআপ, বিভিন্ন জিনিসের মোকআপ পাবেন। সেই মোকআপের মধ্যে এই ছবিটাকে কপি করে জেপিজি হিসেবে ওখানে নিয়ে গিয়ে পেস্ট করে ওই যে স্মার্ট অবজেক্ট ওপেন করে তার ভিতরে রাখলে সেটা ওই মোকআপে অটোমেটিক সেট হয়ে যাবে। এটা আমি দেখাবো, আজকে দেখাতে চাইছিলাম আর সবাইটাই কালকে এটা মোকআপে করে দেখাবো। আপনারা দিছি হোয়াটসঅ্যাপে দেওয়া আচ্ছা রেকর্ডিং তো আছে। আচ্ছা আমি ইয়ে করে দিই, এটা যে ডাইরেক্ট এআই ফাইলে দিয়ে দিচ্ছি। রিলিজ তাইলে আমরা ওই ক্লিপিং মাস্ক না করেই তাহলে দিয়ে দেই। হ্যাঁ আচ্ছা ক্লিপিং মাস্ক ছাড়া দিয়ে দিচ্ছি, ফুল ইয়েটাই দিয়ে দিচ্ছি, এটা স্যাম্পল। ঠিক আছে তাহলে আজকে বুধবার, বৃহস্পতিবার, কালকে হোয়াটসঅ্যাপে বিজনেস কার্ড নামে দেওয়া আছে, আপনারা ফাইল ওখান থেকে নিতে পারেন।